সেই 2009 সাল। আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশুভ আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মোল্লার দরবারে চলেছে। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে। আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব কাশেম আলী কিন্তু বাংলাদেশে ছিলেন না, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা। তিনি বলেছিলেন কেন? তারা বলেছিল যে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপর নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব, আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা, এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে গ্রহণ করি না। তাই হয়েছে। কিন্তু তার তো পালানোর কোনো প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ, এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন, এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন। মোল্লা দরবারে শুকরিয়া আদায় করি আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কত না নাটক করা হয়েছে। একবার শুধু তাদের মুখে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়া হোক, তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকদিন আগে সিরাজগঞ্জ মহানগরী জামাতের উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো প্রিয় দর্শক, আমিরে জামাত সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আপনাদের শোনাবো। তার আগে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমিরে জামাত সবসময় কিন্তু মেপে মেপে কথা বলেন এবং মূল্যবান কথা বলেন। তো অনেকে আমরা আমিরে জামাতের কিছু কথা বুঝতে না পেরে সেটা নিয়ে আমরা সমালোচনা করি এবং বিরোধিতা করি। তো এর আগে আমিরে জামাত একটা কথা বলেছিলেন যে আমরা ক্ষমা করার মানে এই যে আমরা আইন হাতে তুলে নেব না, আইন নিজের হাতে তুলে নেব না। এই কথা বলার কারণে দেখা গেল যে আমিরে জামাতকে নিয়ে এত পরিমাণ সমালোচনা করা হয়েছে যে কয়েকদিন ধরে ফেসবুকে ঢোকাই যাচ্ছিল না। কি বলতেছে যে আমিরে জামাত তিনি ক্ষমা করার কে, এ সে হ্যান ত্যান, তিনি কে, প্রতিনিধিত্ব করে নাকি পুরা দেশের, এরকম কথা বলল। তো পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন ওই ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো, তখন এই রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলতেছে যে আমিরে জামাতের কথা ঠিকই ছিল। তিনি কোন ইঙ্গিতে এই কথাটা বলেছিলেন সেটা এখন আমরা বুঝতে পারতেছি। আমিরে জামাত এই কথাই বলেছিল যে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। তো আইন তো নিজের হাতে তুলে নেওয়াই হলো, জামাত শিবির কিন্তু এই কাজ করেনি। তো পরবর্তীতে দেখা গেল যে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের 4 জনে ছিল ছাত্রলীগ এবং 1 জন ছিল বিএনপির মানে ছাত্র দলের। তো এই কারণে আমিরে জামাত বলেছিল। তো আমিরে জামাতের সবগুলো বক্তব্যই মূল্যবান বক্তব্য। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা এই অনুষ্ঠানে আমিরে জামাতের সেই মূল্যবান বক্তব্যটা এখন শুনে আসি। গেল 15 বছর আমরা করতে পারিনি। আপনারা দেখেন মুখে আমাকে ফুলের তোড়া দেওয়া হয়েছে। এই ফুলের তোড়া আমার প্রাপ্য নয়। যাদের জীবন দানের মধ্যে সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা দেশে বিদেশে সমানতালে লড়েছেন, এই ফুলের তোড়া তাদের প্রাপ্য। এই জন্য আমি এই ফুলের তোড়া তাদের জন্য উৎসর্গ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। বাংলাদেশের মানুষের, মুক্তি পাগল মানুষের মুক্তির প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী শহীদিয়া কাফেলা সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রোকন সম্মেলনের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলা শাখা সম্মানিত আমির, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল
সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম খান, অন্যতম বিশেষ অতিথি নির্বাহী পরিষদ সদস্য, এ অঞ্চলের আরেকজন কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রোপণ ভাইরা, পর্দার আড়ালে বসা রোপণ মা এবং বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর পরে খোলা মনে আল্লাহ রাব্বুল আলামিন আগস্ট মাসের 5 তারিখ থেকে এদেশের মানুষকে তাদের প্রিয় জন্মভূমিতে বিচরণ করার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন 5 তারিখ মানুষ দুটি কথা বলেছে। একটি কথা বলেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আরেকটি কথা বলেছে আজকে আমাদের ঈদের দিন। দুটা কথা খুবই সিগনিফিক্যান্ট। আমরা জানি যে ভূখণ্ডে যে দেশে আমরা বসবাস করছি, এই ভূখণ্ড নিয়েই একসময় বিশাল ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের আগ পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম। 1757 থেকে শুরু করে 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে। তারপরে 1947-এর 14 আগস্ট পাকিস্তান নামের একটি রাষ্ট্র ভারতের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। আমরা সেই রাষ্ট্রের গর্বিত নাগরিক ছিলাম। এই রাষ্ট্রটি যে স্লোগানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রের কর্মধারা সেই চেতনা এবং স্লোগান থেকে দূরে সরে যাওয়ার কারণ আমরা দেখেছি সেখানে অবিচার এবং বৈষম্য দানা বেঁধেছে। শাসন ব্যবস্থা কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, বারবার সামরিক হস্তক্ষেপের কারণে বিঘ্নিত হচ্ছিল। পাকিস্তানের 23 বছরের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে। এর আগে মানুষ নিজেদের ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারেনি। বেসিক ডেমোক্রেসির মাধ্যমে ইন্ডিয়ান পরিষদের যারা চেয়ারম্যান এবং মেম্বার ছিলেন তাদের ভোটে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন। জনগণের সরাসরি ভোটে তারা নির্বাচিত হতেন না। 70 সালে এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজকে বাংলাদেশ, এই অংশে 163 আসনের মধ্যে 161 আসন পেয়েছে। আর পশ্চিম পাকিস্তানের 300 আসনের অপর অংশটি ছিল, সেখানে 78 আসন পেয়েছিল পাকিস্তান পিপুলস পার্টি। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি, আর পূর্ব পাকিস্তান পিপুলস পার্টির কোনো আসন পায়নি। সংকট তৈরি করলেন জুলফিকার আলী ভুট্টো, যিনি পিপুলস পার্টির নেতা ছিলেন। তিনি বললেন, যেহেতু শেখ মুজিবের কোনো আসন নেই পশ্চিম পাকিস্তানে আর আমার কোনো আসন নেই পূর্ব পাকিস্তানে, কাজেই একজন প্রেসিডেন্টের আধারে আমরা দুইজন প্রধানমন্ত্রী থাকবো। এটি ছিল গঠনতন্ত্রের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্যায় ও যৌক্তিক একটি আবদার। জামাতে ইসলামী সর্বপ্রথম এই ঘোষণার বিরোধিতা করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বাইতুল মুকাররম দক্ষিণ গেট থেকে প্রথম মিছিলটি পূর্ব পাকিস্তানে বাইর। সংকট কাটলো না, ডায়লগ হলো, ব্যর্থ হলো। শেষ পর্যন্ত 25শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো, লক্ষ লক্ষ মানুষকে খুন করলো, বাংলাদেশকে একটি বৌদ্ধভূমিতে পরিণত করলো এবং একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠল। সেই যুদ্ধের মধ্য দিয়ে লাখো আত্মার ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। মানুষ আশা করেছিল, আগে ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে শোষণ করেছে, পাকিস্তানের আমাদের উপর জনগণের সমস্ত আশা ঘুরে বাড়ি। স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়েম হল, খুনের রাজ্য কায়েম হল, সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তোলা হলো। রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা। এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরে পা হারিয়ে গেল। সেই যে বাংলাদেশ একটি কালো গহ্বরে পড়ে গেল, সেই বাংলাদেশ এখনো পুরোপুরি সেই গহ্বর থেকে উঠে আসতে পারেনি। আর বিশেষ করে বিগত 15.5 বছর যারা যেভাবেই ক্ষমতায় ছিলেন, তারা জাতিকে উন্নয়নের রাস্তাতে উঠিয়েছিলেন, মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতের রক্তের বিনিময়ে, জাতির অর্থ চুষে নেওয়ার বিনিময়ে, মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময়ে, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার বিনিময়ে, সকল দলকে কোণঠাসা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এর কারণে জনগণের মনে ক্ষোভ, যন্ত্রণা, কষ্ট সেই 2009 সাল। আর আপনারা তো জানেন
যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশুভ আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মোল্লার দরবারে চলেছে। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে। আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এই সিরাজগঞ্জ সেই পাওনা থেকে বঞ্চিত নয়। প্রত্যেকটি জেলায় ছুট ছুট রক্ত আর খাড়ি খাড়ি লাশ তারা জাতিকে উপহার দিচ্ছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই শৈল শাসককে বিদায় নিতে হয়েছে। আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদের কেউ বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেনি। তারা আপন দেশে ফিরেছে, কারণ আমাদের কোনো মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছে, যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এদেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব কাশেম আলী কিন্তু বাংলাদেশে ছিলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা। তিনি বলেছিলেন কেন? তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপন নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব, আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা, এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে গ্রহণ করে না। তাই হয়েছে। তার তো পালানোর কোনো প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ, এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন, এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন। মোল্লা দরবারে শুকরিয়া আদায় করি, আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কত না নাটক করা হয়েছে। একবার শুধু তাদের মধ্যে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে, তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রাণ নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতীতে নবীগণকে ফাঁসি দেওয়া হয়েছে, পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, কিন্তু তারা কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগের নবীগণ সেই শিক্ষাই অনাগতকালের সমস্ত উম্মতদেরকে নিয়ে গেছে। সেই শিক্ষার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। কেউ কেউ বলে যে অমুক দেশ তমুক দেশ সবাইকে কিনতে পেরেছে, কিন্তু একটা সংগঠনকে কিনতে পারে না, এর নাম জামাত ইসলামী। আমাদেরকে কিনবে কেন? এখানে আমরা যারা বসে আছি, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, তারা না আমরা শপথ নিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো আমাদের সমস্ত সত্তা আল্লাহর কাছে বিক্রি করে রেখেছি, সেই সত্তা আর কারো কাছে বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। সাংবাদিক বন্ধুগণ, এই 15.5 বছর আপনারাও স্বাধীন ছিলেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মজলুম দলগুলোর বিরুদ্ধে আপনাদের কলম এবং মুখ চলেছে। কারো ভয়ে লোভে কিনা আমি এটা বলতে পারবো না। অনেকেই বলেন ছাপের কাছে আমরা অসহায় ছিলাম, আর শাসকরা বরাবর বলেছে মিডিয়া আমাদের স্বাধীন। কতটুকু স্বাধীন আপনারাই ভালো বলতে পারবেন, তবে সে স্বাধীনতার ফল আমরা দেখতে পাইনি। এই জন্য আপনাদেরকে দায়ী করবো না, আপনাদেরকে ফিরেও যাব না। আল্লাহ এখন আপনাদের কণ্ঠটা মুক্ত করে দিয়েছেন, হাতের অদেখা হ্যান্ডকাপও আল্লাহ খুলে দিয়েছেন। এবার শুধু দাবি করব আপনারা যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন। এটি সমাজের চতুর্থ স্তম্ভ, এটি হচ্ছে ভ্যানগার্ড, এটি হচ্ছে বৌদ্ধিক ভিশন। সকল পেশার মানুষ একদিক থেকে দেখে, দুইটা পেশার মানুষকে চার দিক থেকে দেখে।
একটি যারা সমাজ পরিবর্তন করতে চান, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা সামনে দেখবেন, পিছন দেখবেন, ডান দেখবেন, বাম দেখবেন, এইভাবেই তাদেরকে চলতে হবে। আর একই কাজটা করতে হবে মিডিয়া জগৎ, তারাও বোর্ড ডিভিশন দেবেন, চতুর্দিক থেকে সমাজকে দেখবেন, এরপরে সত্যতা তুলে চলবে, তারা হবেন কপট ভয়। এই কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক, আর মিডিয়াকে বলা হয় জাতির তৎপর। এই জায়গাটা হারিয়ে গিয়েছিল, আবার এটা মজবুত ভাবে কোনো প্রতিষ্ঠিত হোক আমরা দোয়া করি। আমরাই শুধু মজলুম ছিলাম না, মজলুম ছিল বিএনপি ছিল, অন্যান্য সংগঠনগুলো ছিল, 18 কোটি মানুষ ছিল, এমনকি রাস্তার একজন বিক্ষোভ মজলুম ছিল। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায় না। বিক্ষোভকে কোনো জায়গায় ভিক্ষা করতে হলে আগে ক্যাডারদেরকে সকালবেলা ট্যাক্স দিয়ে তারপরে ওই জায়গায় ভিক্ষার বাটি নিয়ে বসতে হতো। সন্ধ্যাবেলায় খাবার কেনার জন্য যখন গিয়েছে ঘরে ফিরবে, তখন 30 টাকার পেঁয়াজটাকে 300 টাকায় কিনতে বাধ্য করা হয়েছে। সিন্ডিকেট করার মাধ্যমে এইভাবে মানুষের রিজেকের উপর কালো খাবার বিস্তার করা হয়েছে। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়। হ্যাঁ, পেয়েছে মুসলিমেও একটা গোষ্ঠীর কিছু মানুষ। এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন? কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে? এই রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয়? এই রাজনীতি কেন করতে? এমন রাজনীতি করবো মানুষ গৌরবে উঠতে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি হুশ করে ঢুকে পড়বো। আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি এখন নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুযোগ আছে। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মানুষ, এবার মা বোনদের প্রশ্নের একটু আপনি হুঁশিয়ার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু যে সংগঠনের সবচেয়ে বড় মজলুম, এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি হবে। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে, এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, বেআইনি ভাবে নয়। রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়। নব্য রক্ষী বাহিনী নিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনের সঙ্গে বন্ধ করেন, মাসের পর মাস, বছরের পর বছর রেখেছেন, সেইভাবে নয়। যেইভাবে বিধায়ক হিসাবে যেখানে সেখানে ক্রসফায়ারের নামে মানুষ খুন করেছেন, ওইভাবে নয়। আইন প্রক্রিয়ার মধ্যে যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কোনো কালো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে ইনশাআল্লাহ। তাই এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল ছোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের ধারণায় যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। এইভাবে ভারসাম্যহীন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সকলের রাজনীতির সামনে এগিয়ে যায়। দল ভিন্ন, ঝোট ভিন্ন থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না, এটাও গণতন্ত্রের সৌন্দর্য।
এই জন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু। যারা আমার সমালোচনা করে না, আমার ভুল দেখে উৎসুক থাকে, তারা আমার বন্ধু হতে পারে না। আমরা সমালোচনাকে ওয়েলকাম করি, অভিনন্দন জানাই, উৎসাহিত করি। ভাষা আপনার ভাবটা যেন হয় সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে ওই ভাব থেকে ভাষা আপনার যাই হোক, এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে নেব ইনশাআল্লাহ। আমি এই কয়েকটি কথা বলে আপাতত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন। বিকেলে আমাদের মুক্ত অধিবেশন আছে, সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের আরো কিছু কথা থাকবে। সেই কথাগুলা আপনারা ধারণ করে গণতন্ত্র বিকাশে আপনারা হন অংশীদার এবং একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে এগিয়ে আসবেন। সিরাজগঞ্জের সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার এখানে হাজির হওয়ার জন্য, আমাদের কথাগুলো ধারণ করার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য, অন্যথায় জাতির পাশে দাঁড়ানোর জন্য আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি। এবার বন্ধুদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ। দর্শক, আপনারা আমির জামাতের পুরো বক্তব্যটা শুনলেন। তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর জামাত শিবিরের এরকম মূল্যবান ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।